আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। দেখো, আজকে 212703 কোর্স কোড বিশিষ্ট পদার্থের ধর্ম, তরঙ্গ ও স্পন্দন কোর্সের 2 নম্বর লেকচার শুরু করতে যাচ্ছি। আজকের লেকচারের শিরোনাম হচ্ছে মহাকর্ষ। আমি জাহাঙ্গীর আলম, প্রভাষক পদার্থবিজ্ঞান, কক্সবাজার সিটি কলেজ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা ক্লাসে চলে যাচ্ছি। দেখো, আমাদের প্রথম টপিকস হচ্ছে সুষম পাতলা গুলীয় খোলকের বহিস্থ কোন বিন্দুতে বিভব। সুষম পাতলা গুলীয় খোলকের বহিস্থ কোন বিন্দুতে বিভব। আমরা চিত্রে একটি গোলক দেখতে পাচ্ছি, ও কেন্দ্র বিশিষ্ট একটি গোলক দেখতে পাচ্ছি। এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে স্মল এ এবং এই গোলকের বহিস্থ একটি বিন্দু পি। এই পি বিন্দুতে আমরা কি নির্ণয় করব? বিভব নির্ণয় করব। দেখো, আমরা প্রথমেই ধরে নিলাম গোলকটির ব্যাসার্ধ স্মল এ এবং গোলকটির প্রতি একক ক্ষেত্রফলের ভর বা তলমাত্রিক ঘনত্ব হচ্ছে রো। দেখো, মনে করে নিয়েছিলাম গোলকটির কেন্দ্র ও এবং গোলকটির কেন্দ্র হতে স্মল আর দূরত্বে অর্থাৎ ওপি দূরত্বে পি বিন্দুতে বিভব নির্ণয় করব। দেখো, খোলকের একটি বিশেষ অংশ এ বি সি ডি রিং বা বলয় কল্পনা করলাম। এ বি সি ডি রিং বা বলয় কল্পনা করলাম। আশা করি তোমরা তোমাদের ডিসপ্লেতে দেখতে পাচ্ছ এ বি সি ডি একটি রিং বা বলয়। এই রিং বা বলয়ের ব্যাসার্ধ যদি বিই হয়, তাহলে আমরা বিই সমান লিখতে পারি ত্রিভুজ ও বিই হতে বিই সমান লিখতে পারি বি সমান ও বি সাইন থিটা। ও বি সাইন থিটা। দেখো, পাশে সাইড নোট দিয়ে দিছি। সাইন থিটা সমান বিই বাই ও বি। এখান থেকে বি সমান ও বি সাইন থিটা। ও বি মানে হচ্ছে গোলকের বা খোলকের ব্যাসার্ধ। খোলকের ব্যাসার্ধ ছিল স্মল এ এবং আমরা লিখতে পারি বিই সমান স্মল এ সাইন থিটা। এবার দেখো, এই এ বি সি ডি রিং এর পরিধি যদি হিসাব করি, আমরা পরিধি সমান জানি যে 2 পাই ইনটু ব্যাসার্ধ। এখানে ব্যাসার্ধ ছিল বিই, তাহলে 2 পাই ইনটু এ সাইন থিটা। 2 পাই ইনটু কি হবে? এ সাইন থিটা হবে। এখন দেখো, রিংটির বা রিং এর বেধ বা পুরুত্ব হচ্ছে এ বি। এই এ এবং বি বিন্দু কেন্দ্রের সাথে ডি থিটা কোণ উৎপন্ন করছে। কত কোণ উৎপন্ন করছে? ডি থিটা কোণ উৎপন্ন করছে। যদি ডি থিটা কোণ উৎপন্ন করে, আমরা জানি যে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ। চাপ বাই ব্যাসার্ধ। এখানে চাপ হচ্ছে এ বি এবং ব্যাসার্ধ হচ্ছে স্মল এ। তাহলে আমরা লিখতে পারি ডি থিটা সমান, এখান থেকে ডি থিটা সমান আমরা লিখতে পারি ক্যাপিটাল এ বি বাই এ, বা এ বি সমান এ ডি থিটা। এ বি সমান আমরা কি লিখতে পারি? এ ডি থিটা লিখতে পারি। এখন দেখো, যদি রিংটির টোটাল ক্ষেত্রফল হিসাব করি, তাহলে রিংটির ক্ষেত্রফল হবে পরিধি ইনটু বেধ। পরিধি ইনটু কি? বেধ। বুঝতে পারছো? রিংটির ক্ষেত্রফল যদি পরিধি ইনটু বেধ হয়, রিংটির পরিধি ছিল 2 পাই এ সাইন থিটা এবং বেধ বা পুরুত্ব ছিল এ ডি থিটা। তাহলে আমরা টোটাল রিংটির ক্ষেত্রফল লিখতে পারি 2 পাই এ সাইন থিটা ইনটু এ ডি থিটা। এ আর এ গুণ করলে আমরা পরবর্তী স্লাইডে পাবো, দেখো, এ আর এ যদি গুণ করি, রিংটির ক্ষেত্রফল পাবো 2 পাই স্কয়ার সাইন থিটা ডি থিটা। এখন দেখো, আমরা রিংটির ভর বের করব। আমরা রিংটির বা খোলকের প্রতি একক ক্ষেত্রফলে ভর বের করছিলাম রো। তাহলে টোটাল 2 পাই স্কয়ার সাইন থিটা ডি থিটা ক্ষেত্রফলে ভর হবে 2 পাই স্কয়ার সাইন থিটা ডি থিটা ইনটু রো। আমি এটাকে যদি আরেকটু সাজিয়ে লিখি, তাহলে আমরা লিখতে পারি 2 পাই স্কয়ার রো সাইন থিটা ইনটু ডি থিটা। এটাকে 1 নং সমীকরণ দিয়ে লিখলাম। এখন দেখো, বিবেচনাধীন রিংটির যে এ বি সি ডি রিংটি কল্পনা করেছিলাম,
সেই এ বি সি ডি রিংটির যে কোনো অংশের জন্য পি বিন্দুর দূরত্ব সমান, অর্থাৎ পি বিন্দু এ বি সি ডি রিংটির যে কোনো বিন্দু থেকে এক্স দূরত্বে অবস্থান করে। তাহলে এক্স দূরত্বে এ বি সি ডি রিংটির জন্য পি বিন্দুতে বিভব যদি ডিবি হয়, তাহলে ডিবি সমান আমরা লিখতে পারি মাইনাস ক্যাপিটাল জি ইন্টু রিংটির ভর বাই রিংটি হতে বিন্দুটির দূরত্ব। দেখো এখানে মাইনাস ক্যাপিটাল জি, রিং এর ভর ছিল 2 পাই স্কয়ার রো sin থিটা d থিটা এবং রিং থেকে পি বিন্দুর দূরত্ব ছিল x। তাহলে আমরা ডিবি সমান লিখতে পারি মাইনাস ক্যাপিটাল জি 2 পাই স্কয়ার রো sin থিটা d থিটা বাই x, সমীকরণ 2। এখন দেখো আমরা আরেকটু স্লাইডে যাব, চিত্রে যাব। দেখো চিত্রে ও বি পি একটি ত্রিভুজ, ও বি পি একটি ত্রিভুজ। এই ও বি পি ত্রিভুজ থেকে যদি আমি এক্স স্কয়ারের মান বের করতে যাই, তাহলে আমরা পাই এক্স স্কয়ারের মানটা এভাবে লিখতে পারি। দেখো এক্স স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস আর স্কয়ার মাইনাস 2 আর এ cos থিটা। কিভাবে আনছি একটু দেখো, এখানে আমি প্রথমে বিই এর মান বের করছিলাম, বিই এর মান পাইছিলাম এ sin থিটা, আবার আমরা উই এর মান বের করছিলাম, উই এর মান পাইছি এ cos থিটা। যেহেতু ভূমি বাই অতিভুজ সমান cos থিটা, তাহলে উই সমান এ cos থিটা। তাহলে পি ই এর মান হবে আর মাইনাস এ cos থিটা, আর মাইনাস কি cos থিটা, এ cos থিটা। পি বি ই সমকোণী ত্রিভুজ হতে আমরা লিখতে পারি পি বি স্কয়ার সমান বিই স্কয়ার প্লাস পিই স্কয়ার। তাহলে এক্স স্কয়ার সমান আসবে এ স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস আর মাইনাস এ cos থিটা হোল স্কয়ার। একটু ক্যালকুলেশন করলে আমরা সর্বশেষ এক্স স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস আর স্কয়ার মাইনাস 2 আর এ cos থিটা পাবো। এই সমীকরণটাকে যদি আমরা ব্যবকলন করি, তাহলে আমরা পাবো 2x dx, এক্স স্কয়ার কে ব্যবকলন করলে 2x dx হবে, এ স্কয়ার ধ্রুবরাশি এটাকে ব্যবকলন করলে 0 হবে, আর স্কয়ার ধ্রুবরাশি এটাকে ব্যবকলন করলে 0 হবে। 2 আর এ ধ্রুবরাশি রেখে দিলাম, cos থিটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin থিটা d থিটা হবে। তাহলে টোটাল দাঁড়ায় 2x dx সমান 0 প্লাস 0 মাইনাস 2 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 2 আর এ sin থিটা d থিটা, বা উভয় পাশে 2 দ্বারা ভাগ করলে x dx সমান আসবে আর sin থিটা d থিটা। এখন দেখো sin থিটা d থিটা সমান হবে x dx বাই আর, x dx বাই কি আর এ আর, সমীকরণ 3। এখন দেখো এই 3 নং সমীকরণের মান যদি sin থিটা d থিটার মান যদি আমি 2 নং সমীকরণে বসাই দিই, তাহলে sin থিটা d থিটার জায়গায় আসবে x dx বাই ar, x dx বাই ar। একটু পরবর্তী স্লাইডে আমরা সেই মানটা যদি বসাই, তাহলে আমরা পাবো মাইনাস জি 2, এখানে একটা স্মল আর দেখতেছি, এই আর এর পরিবর্তে এখানে 5 হবে, মানে প্রিন্টিং মিস্টেক। তাহলে ডিবি সমান মাইনাস ক্যাপিটাল জি 2 পাই আর স্কয়ার রো এক্স ডিএক্স বাই এ আর এক্স। এখানে দেখো এক্স এক্স কাটাকাটি যাবে, এ এ কাটাকাটি যাবে, বাকি থাকবে ডিবি সমান মাইনাস জি 2 পাই এ রো ডিএক্স বাই আর। এটাই হচ্ছে এ বি সি ডি রিং এর জন্য পি বিন্দুতে বিভব। এটাকে আমি 4 নং সমীকরণ দ্বারা প্রকাশ করলাম। এই অবস্থায় যদি সীমা সীমা আমরা লিখতে পারি, দেখো পি বিন্দু থেকে খোলকের পি বিন্দুর দিকের পৃষ্ঠের দূরত্ব, পি বিন্দু থেকে একটু চিত্রের দিকে আমরা যাই। পি বিন্দু থেকে এই পি বিন্দু থেকে খোলকের যে পৃষ্ঠ পি বিন্দুর দিকে অবস্থান করে সেই বিন্দু পর্যন্ত দূরত্ব পিএইচ। এই পিএইচ সমান আমরা লিখতে পারি ওপি মাইনাস ওএইচ। ওএইচ সমান ছিল এ, ওপি সমান ছিল আর, তাহলে পিএইচ সমান হবে আর মাইনাস এ। আবার দেখো যে বিন্দুটা পি বিন্দু থেকে পি জে দূরত্ব অবস্থান করে, পি জে মানে হচ্ছে যে ওপি প্লাস ওজে, ওজে মানে হচ্ছে ব্যাসার্ধ স্মল এ এবং ওপি সমান আর। তাহলে টোটাল দূরত্ব হবে আর প্লাস এ। অর্থাৎ আমি 4 নং সমীকরণকে যদি আর মাইনাস এ থেকে আর প্লাস এ সীমার মধ্যে সমাকলন করি, তাহলে টোটাল খোলকের জন্য পি বিন্দুর বিভব পাবো। সমাকলনটা হবে এরকম, ইন্টিগ্রেশন 0 টু ভি ডিবি সমান মাইনাস ইন্টিগ্রেশন আর মাইনাস এ টু আর প্লাস এ 2 পাই ক্যাপিটাল জি স্মল এ রো বাই আর
dx। এখানে দেখো 2 phi g a rho by r এগুলি সব ধ্রুব রাশি, এজন্য আমি বের করে দিলাম। dv কে ইন্টিগ্রেশন করলে v পাবো, সীমা হচ্ছে 0 থেকে v, এবং লিখতে পারি ইন্টিগ্রেশন r মাইনাস a টু r প্লাস a dx। dx কে ইন্টিগ্রেশন করলে x পাবো। আমি যদি এখানে একবার v এর মান বসাই, একবার 0 বসাই, তাহলে v মাইনাস 0 হবে। বাম পাশে v মাইনাস 0 সমান আসবে v, তাহলে আমরা লিখতে পারি v সমান মাইনাস 2 পাই ক্যাপিটাল G a রো বাই r ইন্টিগ্রেশন dx সমান x, সীমা হবে r মাইনাস a থেকে r প্লাস a। তাহলে r মাইনাস a থেকে r প্লাস a মানগুলি যদি বসাই, তাহলে আমরা পাবো r প্লাস a মাইনাস r প্লাস a, অর্থাৎ মাইনাস দ্বারা গুণ করলে r মাইনাস a কে মাইনাস দ্বারা গুণ করলে r মাইনাস r প্লাস a হবে। মাইনাস r প্লাস r কাটাকাটি যাবে, থাকবে 2a। হিসাব নিকাশ করলে আমরা পাবো v সমান মাইনাস ক্যাপিটাল G 4 পাই স্কয়ার রো বাই স্মল r। আশা করি বুঝতে পারছো মিস্টার নাইমুল ইসলাম, বুঝছো কিনা? জি স্যার। এখন দেখো আমি যদি 4 পাই স্কয়ার রো সমান ক্যাপিটাল m ধরি, 4 পাই স্কয়ার রো সমান যদি কি ধরি, ক্যাপিটাল m ধরি, তাহলে v সমান আসবে মাইনাস ক্যাপিটাল G ক্যাপিটাল m বাই স্মল r। এটাকে আমি সমীকরণ 6 দ্বারা প্রকাশ করলাম। আমরা জানি যে যে কোনো বিন্দুর বিভবের রাশিমালা v সমান মাইনাস ক্যাপিটাল G ক্যাপিটাল m বাই স্মল r। এখানে ক্যাপিটাল G হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, ক্যাপিটাল M হচ্ছে পৃথিবীর ভর, এবং অথবা যে গোলকের সাপেক্ষে বিন্দুর বিভব নির্ণয় করব সেই গোলকের ভর, এবং আর হচ্ছে বিন্দু এবং গোলকের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। এবং সমীকরণ 6 হলো সুষম গোলকীয় খোলকের বহিস্থ কোন বিন্দুতে সৃষ্ট বিভবের রাশিমালা। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো। আমরা একটু পরবর্তী স্লাইডে যাব। দেখো পরবর্তী স্লাইডে আমাদের আছে কেপলারের সূত্র থেকে নিউটনের মহাকর্ষ সূত্রটি প্রতিপাদন করো। আমরা কেপলারের সূত্র জানি, কেপলারের সূত্র হচ্ছে তৃতীয় সূত্রটা মূলত এখানে কাউন্ট করব। কোন একটি গ্রহ যদি সূর্যের চারিদিকে পরিভ্রমণরত অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে আবর্তনকালের বর্গ সূর্য হতে গ্রহের গড় দূরত্বের ঘনফলের বা ত্রিঘাতের সমানুপাতিক। আমরা জানি নিউটনের সূত্র অনুসারে মহাবিশ্বের প্রতিটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে। সূর্যের চারিদিকে গ্রহগুলির আবর্তনের কক্ষপথকে যদি আমরা বৃত্তাকার বিবেচনা করি, সেই ক্ষেত্রে কেপলারের সূত্র থেকে নিউটনের মহাকর্ষ সূত্র প্রতিপাদন করা যায়। মনে করলাম স্মল m বরের একটি গ্রহ সূর্যের চারিদিকে স্মল v দূরত্বে r ব্যাসার্ধের কক্ষপথে ঘূর্ণায়মান আছে। সূর্যের কেন্দ্রের অভিমুখে এই ক্ষেত্রে একটি কেন্দ্রমুখী বল ক্রিয়া করবে। এই কেন্দ্রমুখী বলের মান যদি ক্যাপিটাল F হয়, তাহলে আমরা F সমান লিখতে পারি স্মল m স্মল v স্কয়ার বাই r। সমীকরণ 1। এখন দেখো গ্রহটি যদি t পর্যায়কালে সূর্যের চারিদিকে আবর্তন করে, অর্থাৎ গ্রহটির সূর্যের চারিদিকে আবর্তনকাল যদি ক্যাপিটাল T হয়, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি b সমান 2 পাই r বাই ক্যাপিটাল T। এখানে 2 পাই r হচ্ছে বৃত্তের পরিধি। বৃত্তে একবার ঘুরে আসা মানে হচ্ছে পরিধির সমান দূরত্ব অতিক্রম করা, আর একবার ঘুরে আসতে যদি ক্যাপিটাল T সময় নেয়, তাহলে দ্রুতি b সমান আমরা লিখতে পারি 2 পাই r বাই ক্যাপিটাল T। এখন 1 নং এবং 2 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি F ইকুয়াল স্মল m বাই স্মল r ইনটু 2 পাই r বাই ক্যাপিটাল T হোল স্কয়ার। ক্যালকুলেশন করলে আমরা পাবো 4 পাই স্কয়ার mr বাই t স্কয়ার। 4 পাই স্কয়ার mr বাই কি স্কয়ার t স্কয়ার। এটাকে সমীকরণ 3 দিলাম। দেখো আমরা কেপলারের তৃতীয় সূত্র থেকে জানি যে আবর্তনকালের বর্গ সূর্য হতে গ্রহের গড় দূরত্বের ত্রিঘাতের সমানুপাতিক। তাহলে t স্কয়ার প্রপোর্শনালটা আমরা লিখতে পারি r কিউব। t স্কয়ার প্রপোর্শনালটা r কিউব কে আমরা লিখতে পারি, দেখো t স্কয়ার সমান k r কিউব। এখানে k হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এটাকে আমি 4 নং সমীকরণ দিয়ে প্রকাশ করলাম। এই 4 নং সমীকরণের মান 3 নং সমীকরণে বসালে আমরা পাবো f সমান 4 পাই স্কয়ার mr বাই k r কিউব। আর আর কাটাকাটি যাবে, বাকি থাকবে f সমান 4 পাই স্কয়ার m বাই 4 পাই স্কয়ার m বাই 4 পাই স্কয়ার m বাই k r স্কয়ার। সমীকরণ 5। এখন দেখো সমীকরণ 5 অনুসারে আমরা দেখতেছি যে গ্রহটির ভর আকর্ষণ বলের সমানুপাতিক এবং সূর্য থেকে গ্রহের মধ্যবর্তী দূরত্বের বর্গে ব্যস্তানুপাতিক। আমি এই ক্ষেত্রে 4 পাই স্কয়ার বাই
কে কে যদি সমানুপাতিক ধ্রুবক কল্পনা করি সেই ক্ষেত্রে লিখতে পারি 4π² কে সমান ক্যাপিটাল জিএম। এই ক্যাপিটাল জিএম এর মান বা 4π² কে এর মান যদি আমি 5 নং সমীকরণে বসাই সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এফ সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কয়ার। আমরা জানি যে নিউটনের মহাকর্ষ সূত্রের সাধারণ রূপ এফ সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কয়ার। কেননা ক্যাপিটাল এম এবং স্মল এম বলের দুইটি বস্তু যদি পরস্পর হতে স্মল আর দূরত্বে অবস্থান করে সেই ক্ষেত্রে তাদের আকর্ষণ বল ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং বস্তু ভরদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সেই অনুসারে আমরা লিখতে পারি এফ প্রপোর্শনাল টু ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কয়ার বা এফ সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কয়ার। জি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক এবং এটাই হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ, যেটা আমরা কোত্থেকে পেলাম? কেপলারের তৃতীয় সূত্র থেকে প্রমাণ করলাম। আমরা এখন কেপলারের তৃতীয় সূত্রটি প্রমাণ করার চেষ্টা করব। দেখো, আমি কেপলারের তৃতীয় সূত্রটি প্রমাণ করার জন্য একটি ক্যাপিটাল এম বলের গোলক কল্পনা করলাম, যে গোলকের ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। কালো রং করা গোলকটার কথা কল্পনা করতেছি। দেখো, এই কালো রং করা গোলকটির ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর এবং এই গোলকটিকে আমি বৃহত্তর একটি গোলক বা বৃহত্তর একটি বস্তু কল্পনা করলাম। এই বৃহত্তর বস্তুর ভর হচ্ছে ক্যাপিটাল এম এবং এই বৃহত্তর বস্তুর পৃষ্ঠ থেকে স্মল এক্স দূরে ছোট্ট একটি বস্তু, যে বস্তুটির ভর স্মল এম, এরকম স্মল এম বলের একটি বস্তু ঘূর্ণনরত অবস্থায় কল্পনা করলাম, ঘূর্ণনরত অবস্থায় আছে কল্পনা করলাম। যেহেতু ক্যাপিটাল এম বলের বস্তুর চারিদিকে একটি স্মল এম বলের বস্তু ক্যাপিটাল আর প্লাস এক্স দূরত্বে ঘূর্ণনরত অবস্থায় আছে, সেহেতু তাদের মধ্যে একটি আকর্ষণ বল কাজ করবে। একটি কি বল কাজ করবে? আকর্ষণ বল কাজ করবে এবং এই আকর্ষণ বলের কারণে ছোট্ট বস্তুটি বা স্মল এম বলের বস্তুটি কি করবে? ক্যাপিটাল এম বলের বস্তুর চারিদিকে ঘূর্ণনরত অবস্থায় থাকবে। তার মানে আকর্ষণ বলটি একটি কেন্দ্রমুখী বলের যোগান দেবে। আকর্ষণ বলটি একটি কি বলের যোগান দেবে? কেন্দ্রমুখী বলের যোগান দেবে। দেখো, স্মল এম বলের বস্তুর উপর ক্রিয়াশীল কেন্দ্রমুখী বা কেন্দ্রবিমুখী বল যদি ক্যাপিটাল এফ হয়, তাহলে আমরা কেন্দ্রমুখী বলের সূত্র অনুসারে লিখতে পারি এফ সমান স্মল এম স্মল ভি স্কয়ার বাই ক্যাপিটাল আর প্লাস এক্স। এখানে ক্যাপিটাল আর প্লাস এক্স হচ্ছে বড় গোলকটির কেন্দ্র থেকে ছোট বস্তুটির দূরত্ব। আবার ক্যাপিটাল এম এবং স্মল এম বলের বস্তুদের মধ্যে আকর্ষণ বল বা মহাকর্ষ বল যদি এফ হয়, সেই ক্ষেত্রে আমরা এফ সমান লিখতে পারি ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই ক্যাপিটাল আর প্লাস এক্স হোল স্কয়ার। দেখো, আমি বলছিলাম ছোট বস্তুটি বা স্মল এম্বরের বস্তুটি যখন ক্যাপিটাল এম্বরের বস্তুকে কেন্দ্র করে ঘূর্ণায়মান অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে ঘূর্ণায়মান অবস্থায় থাকার জন্য যে কেন্দ্রমুখী বলের প্রয়োজন হয়, সেই কেন্দ্রমুখী বল মহাকর্ষ বলের কারণে বা তাদের মধ্যেকার যে আকর্ষণ বল সৃষ্টি হয় সেই আকর্ষণ বলের কারণে সৃষ্টি হয়। অর্থাৎ আকর্ষণ বা মহাকর্ষণ বলটি কেন্দ্রমুখী বলের যোগান দেয়। সেহেতু আমরা লিখতে পারি স্মল ভি স্কয়ার বাই ক্যাপিটাল আর প্লাস এক্স সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস এক্স হোল স্কয়ার। দেখো, এখানে যদি আমি আর প্লাস এক্স কাটাকাটি দিই, স্মল এম কাটাকাটি দিই, তাহলে বাকি থাকবে ভি স্কয়ার সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল আর প্লাস এক্স। সমীকরণ 3। সুতরাং 3 নং সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ছোট্ট বস্তুটি বা স্মল এম বলের বস্তুটি ক্যাপিটাল এম বলের বস্তুকে কেন্দ্র করে যখন ঘূর্ণায়মান অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে স্মল এম বলের বস্তুর দ্রুতি স্মল এম বলের বস্তুর ভরের উপর কি করবে না? নির্ভর করবে না। কিন্তু ক্যাপিটাল এম বলের বস্তুটির ভরের উপর কি করবে? নির্ভর করবে এবং বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করবে। বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের উপর কি করবে? নির্ভর করবে। বুঝতে পারছো মিস্টার নাইম? বুঝতে পারতেছ? এখন পথে ঘূর্ণায়মান বস্তুটির রৈখিক বেগ যদি ভি হয় এবং কৌণিক বেগ ওমেগা হয়, তাহলে রৈখিক বেগ ও কৌণিক বেগের সম্পর্ক থেকে আমরা লিখতে পারি বি সমান ওমেগা আর। এখানে আর এর পরিবর্তে দূরত্ব হচ্ছে ক্যাপিটাল আর প্লাস এক্স, সেহেতু ভি সমান আমরা লিখব ওমেগা ইন্টু ক্যাপিটাল আর প্লাস এক্স। দেখো, এখানে
ওমেগা হলো কৌণিক বেগ। ওমেগা হলো কি কৌণিক বেগ। এখন আমি এই 3 নং এবং 4 নং সমীকরণের হতে লিখতে পারি ভি স্কয়ার সমান হবে ওমেগা ইনটু ক্যাপিটাল আর প্লাস এক্স হোল স্কয়ার সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর প্লাস এক্স। তাহলে দেখো এখানে আমি যদি পরবর্তী স্লাইডে যাই সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ওমেগা স্কয়ার আর প্লাস এক্স হোল স্কয়ার ইকুয়াল ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর প্লাস এক্স। আমি যদি আরো গুণন করি বা একান্তরকরণ করি সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো ক্যাপিটাল জি ক্যাপিটাল এম সমান ওমেগা স্কয়ার আর প্লাস এক্স হোল স্কয়ারের সাথে আর প্লাস এক্স গুণ করলে আর প্লাস এক্স হোল কিউব হবে। অর্থাৎ ক্যাপিটাল জি ক্যাপিটাল এম সমান হবে ওমেগা স্কয়ার আর প্লাস এক্স হোল কিউব, সমীকরণ 5। এখন দেখো আমি যদি এই যে বৃহৎ আকার বস্তু এবং ছোট্ট বস্তু দুটিকে একটি সূর্য আর একটি পৃথিবী কল্পনা করি এবং সূর্যের ভর যদি ক্যাপিটাল এম এস হয় তাহলে আমরা লিখতে পারি ক্যাপিটাল জি ক্যাপিটাল এম অফ এস সমান ওমেগা স্কয়ার ইনটু ক্যাপিটাল আর প্লাস এক্স হোল কিউব। দেখো এখানে ক্যাপিটাল এম অফ এস সমান হচ্ছে সূর্যের ভর এবং ওমেগা হচ্ছে সূর্যের চারিদিকে গতিশীল পৃথিবীর কৌণিক বেগ। গতিশীল পৃথিবীর কি কৌণিক বেগ এবং আর প্লাস এক্স হচ্ছে পৃথিবী ও সূর্যের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। পৃথিবী ও সূর্যের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। দেখো আমরা জানি পর্যায়কাল যদি টি হয় তাহলে কৌণিক বেগ ওমেগা সমান 2π/t। কেমনে? একবার ঘুরে আসলে 2π রেডিয়ান কোণ উৎপন্ন করে, একবার ঘুরে আসতে সময় নেয় ক্যাপিটাল টি। তাহলে দেখো ক্যাপিটাল টি সময়ে ঘুরে পথ অতিক্রম করে 2π রেডিয়ান্স, একক সময়ে পথ অতিক্রম করবে 2π/T রেডিয়ান্স। তাহলে আমরা কৌণিক বেগ ওমেগা সমান লিখতে পারি 2π/T। এখন আমি ক্যাপিটাল জি ক্যাপিটাল এম অফ এস ইকুয়াল যেখানে ওমেগা ছিল সেখানে 2π/T যদি বসিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি 2π/T হোল স্কয়ার ইনটু আর প্লাস এক্স হোল কিউব, আর প্লাস এক্স হোল কিউব, সমীকরণ 6। এই সমীকরণ 6 হচ্ছে গ্রহ ও উপগ্রহের গতি সংক্রান্ত মৌলিক সমীকরণ। গ্রহ ও উপগ্রহের গতি সংক্রান্ত মৌলিক সমীকরণ। এখন দেখো এই সমীকরণ থেকে আমরা টি স্কয়ার সমান লিখতে পারি। দেখো একটু টি স্কয়ার, আমি পূর্ববর্তী স্লাইডে আবার যাচ্ছি। এখান থেকে আমরা টি স্কয়ার সমান লিখতে পারি একান্তরকরণ করলে 4π স্কয়ার বাই ক্যাপিটাল জি ক্যাপিটাল এম এস এম অফ এস ইনটু আর প্লাস এক্স হোল কিউব। দেখো আমরা পরবর্তী স্লাইডে কি লিখতে পারি টি স্কয়ার সমান 4π স্কয়ার বাই ক্যাপিটাল জি ক্যাপিটাল এম অফ এস ইনটু আর প্লাস এক্স হোল কিউব। এখন দেখো আমি যদি ক্যাপিটাল আর প্লাস এক্স সমান স্মল আর কল্পনা করি, ক্যাপিটাল আর প্লাস এক্স সমান স্মল আর কল্পনা করি এবং এই স্মল আর সমান সূর্য ও পৃথিবীর মধ্যকার গড় দূরত্ব কল্পনা করি, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি টি স্কয়ার সমান 4π স্কয়ার বাই ক্যাপিটাল জি ক্যাপিটাল এম অফ এস ইনটু আর কিউব, ক্যাপিটাল এম অফ এস ইনটু কি কিউব আর কিউব। এখন দেখো এখন যদি 4π স্কয়ার ক্যাপিটাল জি এবং সূর্যের ভর ক্যাপিটাল এম অফ এস প্রত্যেকটি ধ্রুব রাশি হয় তাহলে আমরা লিখতে পারি 4π স্কয়ার বাই ক্যাপিটাল জি ক্যাপিটাল এম অফ এস সমান ধ্রুবক, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম অফ এস সমান কি ধ্রুবক। 4π স্কয়ার বাই ক্যাপিটাল জি ক্যাপিটাল এম অফ এস সমান যদি ধ্রুবক হয় সেহেতু 7 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি টি স্কয়ার প্রপোর্শনাল টু আর কিউব। টি স্কয়ার প্রপোর্শনাল টু কি কিউব আর কিউব, যেটা ছিল কেপলারের তৃতীয় সূত্র, যেটা ছিল কেপলারের গতি সংক্রান্ত কি সূত্র তৃতীয় সূত্র। সেখানে সেটার বিবৃতি ছিল এরকম, কোন গ্রহের সূর্যের চতুর্দিকে পরিভ্রমণের পর্যায়কালের বর্গ, আবার বলতেছি কোন গ্রহের সূর্যের চারিদিকে পরিভ্রমণের পর্যায়কালের বর্গ সূর্য থেকে গড় দূরত্বের ত্রিঘাতের সমানুপাতিক। অর্থাৎ সূর্য থেকে গ্রহের যে গড় দূরত্ব সেই গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। যদি পর্যায়কাল টি হয় এবং গড় দূরত্ব আর হয় তাহলে আমরা লিখতে পারি টি স্কয়ার প্রপোর্শনাল টু আর কিউব। তাহলে আমরা দেখতেছি যে কি করতে পারতেছি, কেপলারের তৃতীয় সূত্রটি আমরা কি করে ফেললাম, প্রমাণ করে ফেললাম। বুঝতে পারছো? কোনো সমস্যা হয়েছে বা কোনো সমস্যা আছে? নাইম, থ্যাংক ইউ। দেখো আমরা এখন পৃথিবী পৃষ্ঠ হতে বা জি এর সাহায্যে
কোন উঁচু স্থানের উচ্চতা নির্ণয় করার চেষ্টা করব। জি এর সাহায্যে বা অভিকর্ষ ত্বরণের সাহায্যে কোন উঁচু স্থানের উচ্চতা নির্ণয় করার চেষ্টা করব। দেখো আমি একটু দেখাচ্ছি, একটু হোয়াইট বোর্ড নিয়ে আসতেছি। দেখো মনে করো এটা পৃথিবী, এটা কেন্দ্র, এখান থেকে মনে করো এটা একটা পাহাড়, এটা এটা এইচ, এটা পৃথিবীর এটা পৃথিবীর ব্যাসার্ধ আর। অর্থাৎ পৃথিবী একটি পৃথিবী, এই পৃথিবীর উপর একটি উঁচু স্থান রয়েছে, এই উঁচু স্থানের আমরা কি নির্ণয় করব? উচ্চতা নির্ণয় করব। দেখো উচ্চতা কিভাবে নির্ণয় করব একটু কাইন্ডলি দেখো। দেখো মনে করি পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ স্মল জি, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত? স্মল জি। অতএব আমরা লিখতে পারি স্মল জি ইকুয়াল ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল আর স্কয়ার। আমরা জানি যে মহাকর্ষীয় ধ্রুবক এবং অভিকর্ষ ত্বরণের মধ্যকার সম্পর্ক হচ্ছে স্মল জি সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কয়ার। এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম। এখানে ক্যাপিটাল জি মানে হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, ক্যাপিটাল এম মানে মনে করলাম পৃথিবীর ভর, ক্যাপিটাল আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এখন দেখো পৃথিবী পৃষ্ঠ থেকে কিছুক্ষণ আগে যে চিত্রটা আমরা দেখছিলাম, যে চিত্র আমরা হোয়াইট বোর্ডে আঁকছিলাম, সেখানে আমরা দেখছি যে পৃথিবী পৃষ্ঠ থেকে একটি উঁচু স্থান রয়েছে পৃথিবী পৃষ্ঠের উপর, যে উঁচু স্থানের উচ্চতা হচ্ছে স্মল এইচ। অতএব এই স্মল এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণকে যদি আমি জি দ্বারা জি প্রাইম দ্বারা প্রকাশ করি, জি প্রাইম দ্বারা প্রকাশ করি, মূলত আমি এখানে এইচ এর মান বাইর করব। কার মান বাইর করব? ওই যে পাহাড়ের উচ্চতা এইচ, এই এইচ এর মান বাইর করব। এই এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ আমি মনে করলাম জি প্রাইম। তাহলে জি প্রাইম সমান আমরা লিখতে পারি ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এখানে আর প্লাস এইচ কেন হলো? পৃথিবীর ব্যাসার্ধ ছিল আর, বস্তুটি ছিল পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়। তাহলে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ হবে কেন্দ্র থেকে এইচ উচ্চতা পর্যন্ত দূরত্ব, তার মানে ক্যাপিটাল আর প্লাস এইচ হোল স্কয়ার। অর্থাৎ জি প্রাইম সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এটাকে 2 নং সমীকরণ দিলাম। 1 নং সমীকরণকে যদি আমি 2 নং সমীকরণ দ্বারা ভাগ করি, তাহলে আমরা লিখতে পারি স্মল জি বাই জি প্রাইম সমান ক্যাপিটাল আর প্লাস এইচ হোল স্কয়ার বাই আর স্কয়ার। দেখো এখানে আমরা যদি একটু আরেকটু লিখতাম তাহলে আমাদের আর দুই একটা লাইন লিখতে হতো, সময়ের স্বল্পতার কারণে আমি সেই লাইনগুলো লিখতেছি না। এখানে আমি যদি 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দিয়ে ভাগ করি, তাহলে জিএম জিএম কাটাকাটি যাবে, বাকি থাকবে আর প্লাস এইচ হোল স্কয়ার বাই আর স্কয়ার। তাহলে দেখো জি বাই জি প্রাইম সমান স্মল জি বাই স্মল জি প্রাইম সমান আমরা লিখতে পারি 1 প্লাস এইচ বাই আর হোল স্কয়ার, 1 প্লাস এইচ বাই আর হোল স্কয়ার। আশা করি বুঝতে পারছো আমি কিভাবে লিখছি। ওই যে আমি একটু ভগ্নাংশগুলিকে পৃথক আকারে লিখছি, এজন্য আর প্লাস এইচ বাই আর হোল স্কয়ার সমান হয়ে গেছে 1 প্লাস এইচ বাই আর হোল স্কয়ার। এটাকে আমি 3 নং সমীকরণ দিলাম। ভূপৃষ্ঠে একটি সরল দোলকের দোলনকাল যদি t1 হয়, একটি সরল দোলকের দোলনকাল যদি t1 হয়, দোলনকালের সমীকরণ অনুযায়ী আমরা লিখতে পারি t proportional to t সমান 2 পাই স্কয়ার রুট অফ l বাই জি, 2 পাই স্কয়ার রুট অফ l বাই জি। l হচ্ছে দূরত্ব, l হচ্ছে কি সরল দোলকের সুতার দৈর্ঘ্য, সরল দোলকের সুতার দৈর্ঘ্য। তাহলে আমি যদি t1 কল্পনা করি, তাহলে t1 সমান লিখতে পারি 2 পাই স্কয়ার রুট অফ l বাই জি। তাহলে t1 স্কয়ার সমান হবে 4 পাই স্কয়ার l বাই জি। এটাকে আমি সমীকরণ 4 দিলাম। আবার এইচ উচ্চতায় ওই দোলকের দোলনকাল যদি t2 হয়, এইচ উচ্চতায় ওই একই দোলকটার দোলনকাল যদি t2 হয়, তাহলে আমি t2 স্কয়ার সমান লিখতে পারি পূর্বের 4 নং সমীকরণের অনুরূপ t2 স্কয়ার সমান আমরা লিখতে পারি 4 পাই স্কয়ার l বাই জি প্রাইম, l বাই জি প্রাইম। কারণ আমরা মনে করছিলাম এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ ছিল জি প্রাইম, এইচ উচ্চতায় দোলনকাল ছিল t2 এবং উচ্চতা যেহেতু এইচ, সেহেতু আমরা লিখতে পারি t2 স্কয়ার সমান 4 পাই স্কয়ার l বাই জি প্রাইম।
দেখো আমি 4 নং সমীকরণকে যদি 5 নং সমীকরণ দিয়ে ভাগ করি, দেখো 4 নং সমীকরণকে 5 নং সমীকরণ দিয়ে ভাগ করলে t1 স্কয়ার বাই t2 স্কয়ার সমান t1 স্কয়ার বাই t2 স্কয়ার সমান দেখো 4 পাই স্কয়ার l বাই g ভাগ 4 পাই স্কয়ার l বাই g প্রাইম। 4 পাই স্কয়ার কাটাকাটি যাবে, l বাই g প্রাইম উল্টে গিয়ে g প্রাইম বাই l হবে, l l কাটাকাটি যাবে, বাকি থাকবে g প্রাইম বাই g, স্মল g প্রাইম বাই g। তাহলে আমরা পাচ্ছি t1 স্কয়ার বাই t2 স্কয়ার সমান t1 স্কয়ার বাই t2 স্কয়ার সমান g স্মল g বাই t1 স্কয়ার বাই t2 স্কয়ার সমান g প্রাইম বাই স্মল g প্রাইম বাই g। বা আমি যদি একটু ব্যস্তকরণ করি, দেখো একটু ব্যস্তকরণ করলে অর্থাৎ মানটাকে যদি আমি একটু উল্টে দিই তাহলে দেখতে পাবো g বাই স্মল g বাই g প্রাইম সমান t2 স্কয়ার বাই t1 স্কয়ার, t2 স্কয়ার বাই কি t1 স্কয়ার। এখন দেখো আমরা কি পাচ্ছি, 3 নং এবং 6 নং থেকে পাই। দেখো 3 নং কি ছিল আমাদের, 3 নং সমীকরণটা ছিল g বাই g প্রাইম সমান স্মল g বাই স্মল g প্রাইম সমান 1 প্লাস h বাই r হোল স্কয়ার, এবং 6 নংয়ে স্মল g বাই স্মল g প্রাইম সমান t2 স্কয়ার বাই t1 স্কয়ার, t2 স্কয়ার বাই কত t1 স্কয়ার। এখন দেখো যদি আমি এই 3 নং সমীকরণ এবং 6 নং সমীকরণ থেকে 6 নং সমীকরণকে কি করি সমতুল্য করি, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো আমরা কি লিখতে পারি, t2 স্কয়ার বাই t1 স্কয়ার সমান 1 প্লাস h বাই r হোল স্কয়ার, 1 বাই h বাই 1 প্লাস h বাই r হোল স্কয়ার। তাহলে 1 প্লাস h বাই r হোল স্কয়ার এবং বাম পাশে t2 স্কয়ার বাই t1 স্কয়ারকে যদি আমি উভয় পাশে বর্গমূল করি, সেই ক্ষেত্রে আমরা পাবো t2 বাই t1 সমান t2 বাই t1 সমান 1 প্লাস আর h বাই r, 1 প্লাস h বাই r। এখন দেখো আমি যদি একটু পক্ষান্তর করি, 1 প্লাস h বাই r সমান t2 বাই t1, t2 বাই t1, এবং আমি যদি উভয় পাশে 1 বিয়োগ করি, উভয় পাশে যদি 1 বিয়োগ করি তাহলে h বাই r সমান আমরা লিখতে পারি t2 বাই t1 মাইনাস 1, t2 বাই t1 মাইনাস 1। দেখো তাহলে আমরা পাচ্ছি কি h বাই ক্যাপিটাল R সমান t2 বাই t1 মাইনাস 1। আমি যদি একটু আরো গুণন করি বা একান্তরকরণ করি বা r দ্বারা গুণ করি, সেই ক্ষেত্রে লিখতে পারি স্মল h সমান ক্যাপিটাল R ইনটু t2 বাই t1 মাইনাস 1, h সমান ক্যাপিটাল R ইনটু t2 বাই t1 মাইনাস 1। এখানে দেখো h মানে হচ্ছে যে পৃথিবী পৃষ্ঠ থেকে কোন একটি উঁচু স্থানের উচ্চতা, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, t2 ছিল h উচ্চতায় দোলনকাল, কোন সরলদোলকের দোলনকাল, t1 ছিল পৃথিবী পৃষ্ঠে কোন সরলদোলকের দোলনকাল। তাহলে আমরা দেখতেছি যে কোন পৃথিবী পৃষ্ঠ থেকে কোন বস্তু বা কোন স্থানের উচ্চতা h ইকুয়াল ক্যাপিটাল R ইনটু t2 বাই t1 মাইনাস 1। এই সমীকরণ 7 নং সমীকরণের মাধ্যমে আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে যে কোনো উচ্চতার কোন বস্তুর বা কোন স্থানের কি নির্ণয় করতে পারি, উচ্চতা নির্ণয় করতে পারি। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা কিভাবে অভিকর্ষ ত্বরণের সাহায্যে কোন একটি উঁচু স্থানের উচ্চতা নির্ণয় করা যায় সেটা বুঝতে পেরেছো। দেখো এই যে আমরা এতক্ষণ পর্যন্ত যে কয়েকটা টপিকস নিয়ে আলোচনা করলাম, এই টপিকস গুলোর মধ্যে কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাও, আমি চেষ্টা করব সমস্যাগুলো কি করার জন্য, সলভ করে দেওয়ার জন্য। আছে তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা? দেখো আমি আরেকটু রিভিউ করতেছি, আজকের ক্লাসটা আমি আরেকটু রিভিউ করতেছি। আমার প্রথম টপিক ছিল খুলকের বহিস্থ কোন বিন্দুতে বিভব নির্ণয় করো। দেখো পাতলা খুলক, এই খুলকের বহিস্থ কোন বিন্দুতে বিভব নির্ণয় করা, এই প্রশ্নটি কিন্তু খুবই কমন এবং বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটি অনেকবার আসছে যে আমি দেখছি, সেজন্য আজকের ক্লাসে আমি এই প্রশ্নটা এই টপিকসটা আলোচনায় রাখছি। দেখো এটা তোমরা ইন্টারমিডিয়েটও
পড়েছ খোলকের বহিস্থ কোন বিন্দুতে বিভব, অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস, আশা করি তোমরা বুঝতে পারছো। এছাড়াও এই খোলকের বহিস্থ কোন বিন্দুতে বিভব ছাড়াও আমরা কেপলারের সূত্র থেকে নিউটনের মহাকর্ষ সূত্র কিভাবে প্রতিপাদন করব বুঝতে পেরেছি। অনেক সহজ একটা টপিকস, কেপলারের সূত্র থেকে মহাকর্ষ সূত্র প্রতিপাদন। কেপলারের সূত্রটি ছিল কোন গ্রহ যখন সূর্যকে কেন্দ্র করে পরিভ্রমণরত অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে তার পর্যায়কালের বর্গ সূর্য হতে গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক বা ত্রিঘাতের সমানুপাতিক। অনেক সহজ একটা সমীকরণ, এটিকে কেপলারের তৃতীয় সূত্র নামে পরিচিত এটি। এবং আমরা সে সাথে আমরা আজকে প্রমাণ করলাম কেপলারের তৃতীয় সূত্রটি কিভাবে প্রমাণ করা যায়। আমরা এই ক্ষেত্রে একটি বড় গোলক বা বড় বস্তু কল্পনা করছি, যে বস্তুটির ভর ছিল ক্যাপিটাল এম, এবং এই বস্তুর চতুর্দিকে ঘূর্ণনরত অবস্থায় আরেকটি গ্রহ বা বস্তু কল্পনা করছি, যে বস্তুটির ভর ছিল স্মল এম। বড় বস্তুটির কেন্দ্র থেকে ছোট বস্তুটির দূরত্ব ছিল ক্যাপিটাল আর প্লাস এক্স। ক্যাপিটাল আর ছিল বড় বস্তুটির ব্যাসার্ধ, এবং এদের দুইজনের মধ্যে আকর্ষণের কারণে, দুইজনের মধ্যে একটি নির্দিষ্ট দূরত্বে দুটি বস্তু থাকার কারণে তাদের মধ্যে একটি আকর্ষণ বলের সৃষ্টি হয়। এই আকর্ষণ বল ছোট বস্তুটিকে বা স্মল এম বলের বস্তুটিকে বৃহৎ বস্তুটির চতুর্দিকে ঘূর্ণন সৃষ্টি করার জন্য কেন্দ্রমুখী বলের কি দেয়? যোগান দেয়। কেন্দ্রমুখী বলের যোগান দেয়। এবং আমরা সেখান থেকে প্রমাণ করতে পেরেছি যে কি সূর্যের চারিদিকে পরিভ্রমণরত অবস্থায় থাকা কোন গ্রহের পর্যায়কালের বর্গ গ্রহ হতে সূর্যের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। অর্থাৎ আবর্তনকাল যদি টি হয় এবং গড় দূরত্ব যদি স্মল আর হয়, তাহলে টি স্কয়ার প্রপোর্শনাল টু আর কিউব। টি স্কয়ার প্রপোর্শনাল টু কি কিউব? আর কিউব। এছাড়াও আমরা আজকে অভিকর্ষ ত্বরণের সাহায্যে কিভাবে কোনো উঁচু স্থানের উচ্চতা নির্ণয় করা যায় সেটা আমরা প্রমাণ করলাম। দেখো, আমরা অভিকর্ষ ত্বরণের সাহায্যে কোনো একটি উঁচু স্থানের উচ্চতা কিভাবে নির্ণয় করব সেটা আমরা প্রমাণ করছি। কিভাবে প্রমাণ করছি? দেখো, পৃথিবী পৃষ্ঠের কোনো একটি উঁচু স্থানের উচ্চতা যদি h হয় এবং পৃথিবী পৃষ্ঠে কোনো একটি সরল দোলকের দোলনকাল t1 এবং h উচ্চতায় সরল দোলকের দোলনকাল যদি t2 হয়, সেই ক্ষেত্রে h ইকুয়াল আমরা প্রমাণ করছি h ইকুয়াল ক্যাপিটাল R ইন্টু T2 বাই T1 মাইনাস 1। এখানে ক্যাপিটাল আর ছিল পৃথিবীর ব্যাসার্ধ। ক্যাপিটাল আর ছিল কি? পৃথিবীর ব্যাসার্ধ। এবং এই সমীকরণ সাহায্যে আমরা পৃথিবী পৃষ্ঠ হতে কোনো উঁচু স্থানের বা কোনো একটি বস্তুর খুব সহজেই কি নির্ণয় করতে পারি? উচ্চতা নির্ণয় করতে পারি। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় নাই। কারো কোনো সমস্যা থাকলে বলো, আমি এখনো সলভ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থেকো। আমরা আগামী ক্লাসে নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থাকো এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে, এত সুন্দর একটি জুম প্ল্যাটফর্মে অনলাইন ক্লাসের সুযোগ করে দেওয়ার জন্য। সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।